নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন ভাঙা গড়া। গল্পটি স্বপন বুড়োর গল্প বলি শোনো গল্পগুচ্ছ থেকে নেওয়া। শুরু করছি আজকের গল্প পাঠ ভাঙা গড়া। সন্তু ঠাকুরদা বাংলাদেশের ডাকসাইটে জমিদার। এবার তিনি কলকাতায় এসেছেন পুজোর সওদা করতে। জিনিসপত্র তো আর কম কিনতে হয় না, কেননা গোটা গাঁখানার লোক তো তারই প্রজা। পুজোর সময় সকলকে তিনি নতুন ধুতি চাদর বিতরণ করে থাকেন। গ্রামের সমস্ত লোক এই 3টি দিনের আশায় হাপ নির্দেশ করে বসে থাকে। জমিদার বাবু এবার নিজে এসেছেন, তাই কিনতে কিনতে জিনিসপত্র পর্বত সমান হয়ে উঠেছে। ঠাকুরদা বললেন, ওই ভিড়ের মধ্যে ট্রেনে আমি কিছুতেই যেতে পারবো না, তার চাইতে দুটো বড় নৌকো ভাড়া করা হোক। একটায় যাবে জিনিসপত্র আর একটায় যাব আমি। একেবারে বাড়ির খিড়কির দৌড়ে গিয়ে নামতে পারবো। সন্তু বলল, আমি কখনো দেশের পুজো দেখিনি, আমি তোমার সঙ্গে যাব ঠাকুরদা। সন্তুর বাবা হাইকোর্টের বড় ব্যারিস্টার। দেশ গায়ে যাবার বিশেষ পক্ষপাতী তিনি নন। ছুটিতে হামেশায় তিনি পশ্চিমের হাওয়া খেতে যান। কিন্তু সন্তু যখন ঠাকুরদাকে পেয়ে বসলো, তিনি আর আপত্তি করতে পারলেন না। কাজেই সন্তুর দেশে যাওয়াই স্থির হলো। নৌকো যখন গিয়ে পদ্মায় পড়লো, তখন সন্তুর খাঁচায় থাকা মন যেন ডানা মেলে লক্ষ লক্ষ পাখির মতো শরতের হালকা মেঘের সঙ্গে উড়ে যেতে চাইল। নদীর তীর ঘেঁষে কাশফুলের মেলা বসেছে। সন্তুর ইচ্ছে হলো হাওয়ার মেতে ওই কাশফুলের সঙ্গে লুকোচুরি খেলে। দূরের ওই বাড়িখানার ধারে শিউলি গাছের তলায় বসে ফুল কুড়িয়ে মালা গাঁথে, তারপর সেই মালা দুলিয়ে দেয় ওই উড়ন্ত বলাকাদের গলায়। সন্তুর মনে হলো পালতোলা নৌকা, নদীর কলকল্লোল, মাস বনে বাতাসের খিলখিলে হাসি, শরতের সোনালি রোদ, এই সবাইকার সঙ্গে তার মনের আসন পাতা আছে। কলকাতার ইট পাথরের পুরীর সে কেউ নয়, বরঞ্চ সে এদেরই একজন। এক জায়গায় জেলের দল বসে মাছ ধরছে। রুপোলি ইলিশ মাছের জাল একেবারে ছেয়ে গেছে। ঠাকুরদা বললেন, গরম ভাতের সঙ্গে এই টাটকা ইলিশ মাছের ঝোল। কি বল সন্তু? আর আমার সঙ্গে দেশের খাঁটি গাওয়া ঘি তো আছেই। অতি সাধারণভাবে রান্না করা ইলিশ মাছের ঝোলের যে এমন স্বাদ হতে পারে, সন্তু কোনোদিনও তার ধারণাও করতে পারেনি। নদীর উপরে ওর খিদেও দ্বিগুণ বেড়ে গেল নাকি? সন্তুর দিনগুলো সকাল সন্ধ্যের রঙিন মেঘের মতোই বড় বিচিত্র গতিতে কাটতে লাগলো। সেদিন বিকেলের মুখে নৌকা নদীর পার ছুঁয়ে চলছিল। ঠাকুরদার সঙ্গে সন্তু ছাদের উপর চেয়ার ফেলে বসেছিল। হঠাৎ দেখা গেল একটা লোক নদীর ধার দিয়ে ছুটতে ছুটতে আসছে আর প্রাণপণে হাতের ইশারায় নৌকাটিকে থামাতে বলছে। ঠাকুরদা আরামে গড়গড়া টানছিলেন। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, লোকটা কি বলছে রে? মাঝিরা নৌকোর গতি একটু মন্থর করল। লোকটা ছুটতে ছুটতে এসে প্রায় নৌকোর কাছাকাছি পৌঁছালো। তারপর হাঁপাতে হাঁপাতে বলে, বাবু, দয়া করে আমার তুলে নাও, ওই হেতায় যখন বাঘ ঘুরবে আমি নেমে যাব। ঠাকুরদা ছাদের উপর থেকে বললেন, কেন, খেয়া নৌকোয় পার হয়ে যা না। লোকটি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে মুখ কাচুমাচু করে বললেন, খেয়া নৌকো বন্ধ হয়ে গেছে বাবু, কিন্তু আমার মেয়েটির বড্ড অসুখ, ওই গায়ের হাসপাতালে গিয়েছিল ওষুধ আনতে, আমায় পার করে দাও বাবু, নইলে মেয়েটা বোধ করি আজ রাত্রিরে। লোকটা তার কথা শেষ করতে পারল না, কিন্তু তখনও নৌকোর সঙ্গে ছুটতে লাগলো। মাঝিরা ঠাকুরদার মুখের দিকে তাকালো। ঠাকুরদা জিজ্ঞেস করলেন,
এই জায়গাটার নাম কি রে? লোকটা জবাব দিল, খুনির চর। ঠাকুরদা যেন আটকে উঠলেন। তারপর লোকটা যেন শুনতে না পায় এইভাবে মাঝি মাল্লাদের উদ্দেশ্য করে বললেন, সাবধান, এখানে নৌকো ভিড়সনি, এখানে ডাকাতের বড্ড ভয়। লোকটার যেরকম সন্ডা গন্ডা চেহারা দেখছি, ও ডাকাত দলের লোক না হয়ে যায় না। ছল করে আমাদের মন গুলিয়ে নৌকায় উঠে নিশ্চয়ই ফ্যাসাদে ফেলবার মতো। নৌকো মাঝ নদীর দিকে ছেড়ে দে। ঠাকুরদার আদেশ পেয়ে মাঝির দল বদর বদর বলে হালকা ঘুরিয়ে দিল। প্রকাণ্ড এক ফাড়া কাটলো মনে করে ঠাকুরদা গুরুক গুরুক করে তামাক টানতে লাগলেন। সন্তু জিজ্ঞাসা করলো, ডাকাতটা আমাদের নৌকো এলে কি হতো দাদু? ঠাকুরদা বললেন, আমাদের মেরে কেটে সব জিনিসপত্র টাকা কড়ি নিয়ে পালিয়ে যেত। আশেপাশেই ওদের দলের লোক আছে নিশ্চয়ই, ওই বেটাই সংকেত করে ওদের ডাকতো। ঠাকুরদার কথা শুনে ভয়ে সন্তু ঠক ঠক করে কাঁপতে লাগলো। তার চাইতে ট্রেনে যাওয়াই ভালো ছিল দাদু। হঠাৎ পাড়ের কাছে ছপাং করে কিসের শব্দ হতেই সবাই আঁতকে উঠল। মাঝিরা বলল, সেই লোকটা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরাচ্ছে। ঠাকুরদা ব্যস্ত হয়ে বললেন, ডাকাত ডাকাত, তোরা তাড়াতাড়ি আরো একটা পাল খাটিয়ে নৌকা জোরে ছেড়ে দে। সন্তু ভয়ে ঠাকুরদাকে জড়িয়ে ধরলেন। ঠাকুরদা চোখ বুঝে ক্রমাগত দুর্গা নাম জপ করতে লাগলেন। পালে বাতাস পাওয়াতে নৌকো তড়িৎ গতিতে এগিয়ে চলল। সন্ধ্যার মুখে হঠাৎ নদীর চেহারা গেল বদলে। ঈশান কোণ থেকে কে যেন অতি দ্রুত বেগে এক ঝোপ কালি মাখিয়ে দিচ্ছে আকাশের গায়ে। দেখতে দেখতে সেই কালি গোটা আকাশটাকে ছেয়ে ফেলে। আকাশের ছায়া নদীর বুকে পড়তে জল ও গাঢ় কালো কালিতে রূপান্তরিত হলো। মাঝিরা সামাল সামাল রব করে পাল নামিয়ে নেবার আগে নদীর বুকে যা কিছু সুন্দর তাই অশুভ পায়ে দলে ছুটে এলো আশ্বিনের উন্মত্ত ঝড়। ঝড়ের ঝাপটা এলো সামনে থেকে। তাই যে পথ দিয়ে নৌকা এসেছিল সেই পথেই আবার তাকে ঠেলে নিয়ে চললো একখানা মোচার মতো। হঠাৎ নৌকোটা একটা মোচড় খেয়ে তীব্র গতিতে তীরে গিয়ে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে ঠাকুরদার বাহুবন্ধন থেকে খসে সন্তু একেবারে নদীর জলে ছিটকে পড়ল। তাল সামলাতে না পেরে ঠাকুরদাও পড়লেন গিয়ে ডাঙায়। নিমিষের মধ্যে এমন ভাবে এক শোচনীয় দুর্ঘটনা ঘটে গেল যে ঠাকুরদা ভালো করে বুঝতেই পারলেন না যে তার কি হারালো। ঠিক ওই পাড়ের এক মাঝির বাড়ি। ঝড়ের গোঙানিকে ঝাঁপিয়ে নৌকোর ধাক্কা লাগার শব্দ তাদের কানে গিয়ে পৌঁছেছিল। শব্দ শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলো এক বৃদ্ধ। হাতে মৃদু লণ্ঠন। ঝড়ের ঝাপটায় সেটা নিবেও গেল। কিন্তু নদীর পাড়ের আধারের সঙ্গে বৃদ্ধের ঘনিষ্ঠ পরিচয়। মূর্ছিত ঠাকুরদাকে চিনে নিতে তার বেশি বেগ পেতে হলো না। ওইখানে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতেই আরেকটি বলিষ্ঠ যুবক ঘর থেকে বেরিয়ে এসে ঠাকুরদাকে পাঁজা কোলে তুলে ভেতরে নিয়ে গেল। খানিকক্ষণ বাদে জমিদার বাবু জ্ঞান হলে তাকিয়ে দেখলেন তিনি যাকে সেদিন বিকেলে নৌকোতে পার করেননি সেই বলিষ্ঠ কৃষ্ণবর্ণ লোকটি ঝুঁকে পড়ে এক দৃষ্টে তাকেই দেখছে। প্রথমটা ঝড়ের কথা তার মনেই এলো না। ডাকাতের হাতে পড়েছেন ভেবে তার বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। কিন্তু সে এক মুহূর্ত মাত্র, তারপরেই তার স্মৃতিশক্তি ফিরে এলো। সন্তু, সন্তু, আমার সন্তু, সে যে নদীর জলে ভেসে গেছে। মাঝির ছেলে সেই বলিষ্ঠ কালো লোকটির উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ও, আমি বুঝতে পেরেছি বাবু, যে ছেলেটিকে ছাদের উপর তোমার সঙ্গে দেখেছিলাম তারই কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধ জমিদার
আঁকুপাকু করে উঠে দাঁড়াবার চেষ্টা করলেন। সে আমার নাতি, ওর বাপের কাছ থেকে আমি ওকে ছিনিয়ে এনেছিলাম, এখন আমার মুখ দেখাবার আর জোর রইল না। কালো লোকটি জমিদার বাবুকে জোর করে শুইয়ে দিয়ে বললে, তুমি কিছু ভেবো না বাবু, আমি আমার ডিঙি নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ছি, দেখি তোমার নাতিকে ফিরিয়ে আনতে পারি কিনা। বুড়ো মাঝি মাথা নেড়ে বললে, সেই ভালো, দেখ যদি ভদ্রলোকের উপকার করতে পারিস, হয়তো তাহলে দিদিমণিরও ব্যায়াম ভালো হয়ে যাবে। মাঝির ছেলে যখন বৈঠে নিয়ে রওনা হলো তখন বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু ঝোড়ো হাওয়ার গোঙানি সমভাবেই চলছে নদীর বুকের ওপর দিয়ে। মাঝির ছেলের ডিঙিখানা নাচতে নাচতে নদীর কালো জলের উপর দূরে মিলিয়ে গেল। সেই দিকে তাকিয়ে বৃদ্ধ জমিদারের দুই চোখ জলে ভরে এলো। ক্রমে ভাঙা মেঘের ফাঁক দিয়ে দু এক টুকরো চাঁদের আলো উঁকি মারতে লাগলো। ঘন কৃষ্ণ আকাশের বুকে তারার দলও জেগে উঠল, কিন্তু বাতাসের গোঙানির আর বিরাম নেই। আর নেই বৃদ্ধ জমিদারের চোখে ঘুম। জমিদার বাবু একবার দারুণ হতাশায় বিছানার উপর শুয়ে পড়ে, তারপর কি একটা দুঃস্বপ্ন দেখে ছুটে আবার বাইরে বেরিয়ে যান। উন্মত্ত নদী তখনও হেনা নাচিয়ে দুকুল ছাপিয়ে ছুটে চলেছে। তার সেই ক্ষুদিত গ্রাস থেকে যে সন্তু ফিরে আসবে এ কথা কোনো ক্রমেই জমিদার ভাবতে পারে না। শুধু দুই চোখ আকাশের দিকে তুলে ধরে, সেখানে কানাকানি করে তারার দল কি বলেন পৃথিবীতে বসে বৃদ্ধ তা শুনতে পান না। মাঝের বাড়ির ভেতরে এই সময় আরেকটি বুড়োর চোখেও ঘুম নেই। নাতনি শিওরে বসে বুড়ো মাঝি কেবলই চোখের জল ফেলছে আর ভগবানকে ডেকে বলছে, আমার ছেলে যেন ওর নাতিকে ফিরিয়ে আনতে পারে, তবে আমার দিদিমণি ভালো হয়ে উঠবে। শেষ রাত্রিরের দিকে বাতাসের বেগ একটু কমতেই জমিদারের চোখ দুটো ঘুমে জড়িয়ে এসেছিল। হঠাৎ নদীর কিনারায় নৌকো লাগাবার খস করে একটা শব্দ হতে বুড়োর তন্দ্রা ছুটে গেল। জমিদার বাবু ছুটে বাইরে এলেন। মাঝির ছেলে কাকে যেন বুকে চেপে ধরে ডিঙি থেকে নামছে। এই দৃশ্য দেখে বৃদ্ধ একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। রাক্ষসী নদী, সেই তাকে ফিরিয়ে দিলি, তবু তার প্রাণটা ফিরিয়ে দিলি না কেন? বৃদ্ধ টলতে টলতে যেন নদীর ধারেই পড়ে যাচ্ছিলেন, কিন্তু মাঝির ছেলে এক হাতে তাকে ধরে ফেলে বলল, তুমি ডর পেও না বাবু, ভগবান তোমার নাতিকে বাঁচিয়েছে। ঝোড়ো নদীর কিনারে একটা গাছ ভেঙে পড়েছিল, তারই সঙ্গে ওর জামা আটকে যায়। আমি গিয়ে দেখি একটা ডালের সঙ্গে ছেলেটা ঝুলছে। ভয়ে ও অচৈতন্য হয়ে পড়েছে বাবু, মুখে চোখে জল দিয়ে বাতাস করলে উঠে পড়বে। ভগবান ওকে রক্ষা করেছে বাবু। শ্রান্ত ক্লান্ত মাঝির ছেলে অচৈতন্য সন্তুকে জমিদারের কোলে তুলে দিতেই বাড়ির মধ্যে থেকে বুড়ো মাঝির বুক ফাটা চিৎকার শোনা গেল, দিদি রে দিদি। মাঝির ছেলে পাগলের মতো ভেতরে ছুটে গেল। বৃদ্ধ জমিদার সন্তুকে কোলে নিয়ে সেইখানে ঠাঁই বসে রইলেন। নদীর ওপারে পূর্ব আকাশে রক্তরাঙা তরুণ তপন উঠেছে। বৃদ্ধ সেই দিকে অপলক নেত্রে তাকিয়ে আপন মনে যেন কাকে প্রশ্ন করলেন, আমাকে এমন করে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিলে কেন দয়াময়? ওদের কোল শূন্য না করে কি তুমি আমার কোল ভরে দিতে পারতে না? এই কি তোমার বিচার? রাত্রির অন্ধকারে আর মুখ লুকোবার জোর রইল না। তরুণ তপন তখন নিষ্ঠুর ভাগ্য বিধাতার মতোই আকাশকে অগ্নিময় করে তুলল। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।